ঐক্য কোন পথে শীর্ষক সংলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার এবং নির্বাচনের কাজ একই সঙ্গে চলতে থাকবে এবং নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত কমিশনের। অন্যদিকে রাষ্ট্রের বিশিষ্টজনরা মনে করছেন, শুধু সংস্কার ও নির্বাচনের বিষয়ে ঐক্য নয়, ঐক্য প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে। দর্শক, ঐক্য, সংস্কার ও নির্বাচনের বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফাইনাস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনা স্টুডিওতে আমার সঙ্গে আছেন একজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম, প্রধান উপদেষ্টা যেমনটি বলেছে, সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। এই বিষয়ে আপনার মতামত? না ঘুরিয়ে পেঁচিয়ে আমি জানি না কেন অনেকেই বলছেন যে নির্বাচন সংস্কার হতে হবে, না কিছু বলা হচ্ছে। মূল টার্গেট হচ্ছে নির্বাচন দেরিতে করতে হবে। ইট ইজ নট গুড প্র্যাকটিস। খোলামেলা বলা উচিত যে নির্বাচনে এই তারিখে দিব, কারণ যারা বলেছেন ভবিষ্যৎ দেশের পথ নকশা কী হবে, দেশে যদি গণতান্ত্রিক সিস্টেম কায়েম হয়, ঠিকভাবে চলে, তাহলে দেশ অটোমেটিক এগোবে। আমরা বিগত দিনে কিন্তু এগুলোর কারণে পারিনি, গণতন্ত্র ঠিকভাবে ছিল না। যেমন মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে প্রত্যাশা ছিল যে একটি গণতান্ত্রিক পরিবেশ, মানুষের ভোটাধিকার থাকবে, এবং ভোটাধিকার প্রশ্নে কিন্তু আমাদের যুদ্ধ হয়েছিল। ভোটে বাংলাদেশের মানুষ যে দলকে রায় দিয়েছিল সেই দলের পক্ষে পাকিস্তান ছিল না। এই জন্য দেশ কিন্তু ভাগ হয়ে গেছে। সুতরাং এখন নানা কথা শুনি, আগে সংস্কার পরে নির্বাচন, নানা কিছু শুনি। সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি কতদিনে সংস্কার করবো, এটা টাইম ফ্রেম বলা উচিত। এটা তো আমি 1 বছরে করবো না 1.5 বছরে করবো বা 2 বছরে করবো, এটা তো বলা উচিত। ঘুরিয়ে পেছে নির্বাচনের ডেটটিকেও বলতে চান, দিস ইজ গুড প্র্যাকটিস। কিন্তু ইলিয়াস খান, যেমনটি আসলে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ধারণা দিয়েছে নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে, তিনি বলেছে 25শে ডিসেম্বর কিংবা 26-এর প্রথমাংশে। সেটি স্পেসিফিক যদি বলেন তাহলে ভালো, আমি মনে করি। এটা যেমন বলা হচ্ছে, কি যেন বলা হচ্ছে যে খুব দ্রুত বা যৌক্তিক সময়। যৌক্তিক সময়টা কতদিন, এটা তো একটা বিষয় আছে। যৌক্তিক সময়ে নির্বাচন, সেই বিষয়টি রাজনৈতিক দলগুলো কি ক্লিয়ার করেছে? কোনটি রাজনৈতিক দলগুলো ক্লিয়ার? যৌক্তিক সময়ের ব্যাপারটি রাজনৈতিক দল ক্লিয়ার করে না, বাট তাদের করে, তার ড্রাইভিং সিটি তো তাদের এটাই কি বলা যায়। আমরা কিন্তু জানি যে দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে না। এটা গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে কিন্তু নানা সংকট সৃষ্টি হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি ধ্বংস করে ফেলা হচ্ছে। এই দেশে এমন একটি দেশ, এবং এই দেশের প্রধান বিচারপতিকে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি গিয়ে ফুল দিয়েছে। আমি জানি না, আমরা আগে কোনোদিন শুনিনি। একজন পুলিশ কর্মকর্তা তাকে সোর্ড উপহার দিয়েছেন। এই প্র্যাকটিসে আমরা অভ্যস্ত না। একটি ক্ষেত্রে উদাহরণ দিলাম, পুলিশ বাহিনী কেমন ছিল আমরা জানি। এই বিচার বিভাগের কথা যে একটু আগে বললাম, বিচার বিভাগকে একদম দলীয়করণ করা হয়েছিল। জনাব তারেক রহমানকে একজন বিচারক তিনি একটি মামলায় খালাস দিয়েছিলেন, সেই বিচারককে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। তিনি দেশ থেকে পালিয়ে গিয়ে মালয়েশিয়া আসছেন। তার সঙ্গে আমার দেখা হয়েছে, তিনি তার কষ্টের কথা বলেছেন, ভিডিও দেখিয়েছেন। তার বাসায় পিস্তল নিয়ে যাওয়া হয়েছে, জীবনের হুমকি দেওয়া হয়েছে। এরকম সব ক্ষেত্রেই আছে। সুতরাং আমি মনে করি এইসব নানা কথা, আমার দেশ ঠিকভাবে কিন্তু চলছে না। দেশ কিন্তু ঠিকভাবে চলছে না। যদি দেশ ঠিকভাবে চালাতে হয়, যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটা তো গণতন্ত্র না। নির্বাচিত ব্যক্তিরা দীর্ঘদিন ক্ষমতা থাকবে, এটা তো গণতান্ত্রিক প্র্যাকটিস না। যত দ্রুত সম্ভব নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে। নানা সংকট, এই যে সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গায় আগুন লেগে কতগুলো অফিস পুড়ে গেছে, এবং দুর্নীতির যে বড় বড় ফাইল ছিল বলা হচ্ছে, যেমন যোগাযোগ মন্ত্রণালয় ছিল, স্থানীয় সরকার মন্ত্রণালয় ছিল, সেগুলো পুড়ে গেছে। আমি জানি না সেগুলোর প্রমাণ আছে কিনা। সুতরাং আমি মনে করি দেশকে সঠিকভাবে চালাতে হলে একটি দ্রুত নির্বাচন দিতে হবে। রাজনৈতিক শক্তি ছাড়া দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং এখন যেসব সংকট হচ্ছে, এই সংকটগুলো আরও বাড়তে পারে। যেমন এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে দ্রব্যমূল্যের কমবে, কারণ আওয়ামী সরকার আমলে সিন্ডিকেটের কারণে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায় না। এই সরকার অবশ্যই সিন্ডিকেটের কথা, আওয়ামী লীগের সময় হচ্ছে আরো বেশি দাম বেড়েছে অনেক পণ্যে। আমরা কিন্তু সেই নিশ্চয়তা আমাদের কে দেবে যে নির্বাচিত সরকার এসে মানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে? আমি আশা করতে চাই, কারণ এবারে প্রেক্ষাপটটা ভিন্ন। শেখ হাসিনা দেশকে যেভাবে জগদ্দল পাথরের মতো চেপে বসছিল, এবং তার দুর্বিনীত শাসন, দুঃসহ শাসনকে টিকে রাখার জন্য এমন কোনো অন্যায় নেই তিনি করেননি। মানুষ খুন করেছেন, গুম ঘরে নিয়েছেন, শয়ে শয়ে মামলা দেওয়া হয়েছে। প্রেক্ষাপটটা ভিন্ন বললাম এই কারণে, এবার ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা পতন ঘটেছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গত 15.5 বছর ধরে প্লট তৈরি করেছিল তার
বলা যায় যে সেটা সর্বশেষ এসে দেখেছি ছাত্র এবং জনতা তারা আন্দোলন করে স্বৈরাচারকে সরিয়েছে। সুতরাং এই ছাত্র এবং জনতার একটি প্রভাব কিন্তু থাকবে আগামী দিন রাজনীতি। কিন্তু ইলিয়াস খান, সেখানে আসলে গণ অভ্যুত্থানে যারা অগ্রগামীদের ভূমিকা পালন করেছে সেই ছাত্ররাই কিন্তু প্রশ্ন তুলছে, শুধুমাত্র দ্রুত নির্বাচনের জন্য কি গণ অভ্যুত্থান ঘটেছে? 2000 মানুষ প্রাণ দিয়েছে। তাহলে কি অনির্বাচিত ব্যক্তির ক্ষমতায় থাকার জন্য গণ অভ্যুত্থান হয়েছে? গণ অভ্যুত্থান কেন হয়েছে? অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতায় থাকার জন্য। এবং আমি জানি না কেন নির্বাচনের কথাটা শুনলে অনেক ছাত্র নেতা বা ছাত্র এবং অনেক আজকে যারা ক্ষমতায় আছেন অনেকে গা জ্বলা ধরে। এটা তো ঠিক না, এটা তো ঠিক না। আপনার তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি। জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবে তারা দেশ চালাতে পারবে। আজকে যে নানা স্থানে যে নানা সংকটগুলো হচ্ছে এটি কিন্তু রাজনৈতিক সরকার না থাকার কারণে। যদি প্রকৃত রাজনৈতিক সরকার লাইক আওয়ামী লীগের মতো না, যে বিনা ভোটে, দামি ভোটে, তারপরে রাতের ভোটে, এগুলো না, প্রকৃত জনপ্রতিনিধি যদি ক্ষমতায় আসে তখন কিন্তু দেশ নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া কিন্তু যাবে বলে আমি মনে করিনি। এবং আমাদের সেটি বোধহয় বলার সুযোগ এসে কোনো জায়গায় অনেক জায়গায় নিয়ন্ত্রণ হচ্ছেন। যেমন আজকে ঢাকা অচল, এই যে শাহবাগ বন্ধ ছিল, এই যে সেনাবাহিনী আন্দোলন করেছে, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তারা কর্মচারীরা, দেশ কিন্তু অচল। এভাবে দেশ চলতে পারে না। হঠাৎ করে দেশ কেন বাইরে ঘরে পরিণত হলো? সরকারের নমনীয়তার সুযোগ নিচ্ছে কি একটি পক্ষ? না, এটার অন্য কারণ আছে। এটির কারণ হচ্ছে আগে যে দাবি জানানো হতো কোনো দাবি আওয়ামী লীগ সরকার পূরণ করেনি এবং দাবিটি জানাবার সুযোগও দেয়নি। আমার মনে আছে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় সমাবেশ করতো বিভিন্ন সংগঠন। একবার শিক্ষকরা, বোধহয় বেসরকারি শিক্ষকরা, তারা একটু গণ অবস্থান করলেন। সেখানে তারা বক্তৃতা শুধু 5 মিনিট শেখ হাসিনা স্তুতি করতেন এবং সরকার স্তুতি করতেন। পরে আমি একদিন জিজ্ঞেস করলাম যে যাদের কাছে দাবি করছেন তারা প্রশংসা কেন করছেন? এটা যদি না করি কালকে এখানে আমরা থাকতে পারবো না, এই যে অবস্থান করছি এটি করতে পারবো না, আমরা গুম হয়ে যেতে পারি, বিভিন্ন মামলা হতে পারে। তো দাবিগুলো আগে জানাতে পারেনি। এই জন্য এখন সবাই, কারণ এই সরকার ধরুন মানুষের ছাত্র জনতার আন্দোলনের পরে তার ক্ষমতায় বসছে, তাদের কাছে মানুষ এই জন্যই দাবি জানাচ্ছে যে এখন যদি আমাদের দাবিটি পূরণ হয়। যেমন আজকে যারা আন্দোলন করেছে দেখলাম শাহবাগে, তারা কিন্তু দীর্ঘদিন চাকরি করে, এটিকে বলে বোধহয় আউটসোর্সিংয়ে চাকরি করে, তারা খুব পোর স্যালারি পায় এবং এটি কিন্তু বাড়ার সুযোগ নেই, সেই জন্য তারা আন্দোলন করছে। তারপর ডাক্তার আন্দোলন করছে দেখছেন। এটি কারণ হচ্ছে এই সরকার মানবিক, কারণ আগে সরকার ছিল অমানবিক। তারা গুম ঘর করেছে, আয়না ঘর করেছে, নানা কিছু করেছে। এই সরকার মানবিক, এই জন্য তারা প্রত্যাশা করছে যে মানবিক সরকারের কাছে আমরা আমাদের দাবি। ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস খান। দর্শক জানিয়ে রাখতে চাই আরেকজন অতিথি মধ্যে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে ছাড়ে আমরা আলোচনা কিছুটা এগিয়ে নিয়েছি। জানিয়ে রাখতে চাই আজকে আলোচনার বিষয় ঐক্য, সংস্কার ও নির্বাচন, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটুকু করেই আমরা নির্বাচনে যেতে চাই। অন্যদিকে প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন, সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। এই যে সংস্কার নির্বাচন নিয়ে আমরা দেখছি রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে, সমাধান কোন পথে? ধন্যবাদ জুই, এবং দুঃখিত একটু দেরি করে আসার জন্য। আমার সহযোগ বলেইছেন আজকে ঢাকা অঞ্চল, তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে দেখুন, দুটো পক্ষই, আমি যখন আমার সহযোগের কথা শুনছিলাম উনি অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে এই অনুষ্ঠানে আমি বলেছি যে এই গভর্নমেন্টটা ফর্ম হয়েছে কিন্তু অনেক প্রত্যাশা থেকে। কারণ দীর্ঘদিন মানুষের যে আশা ভরসা ছিল, বা অনেকটা এই কথা বলতে চাই যে একটি পক্ষ আসলে দলীয় লোক না হলে সাধারণ মানুষের ভাবনাটা কি? সাধারণ মানুষের ভাবনাটা এরকম যে আমি দলীয় লোক না হলে আমার যে স্বাভাবিক প্রক্রিয়ায় যে জিনিসগুলো পাওয়ার কথা সেটিও আমি পাবো না, এটিকে মানুষ ভয় পায়। আমি সাধারণ প্রক্রিয়াতে মধ্য দিয়ে কিন্তু চাই একটা মানুষ যিনি মনে করেন ব্যবসা করেন, তার কিন্তু বিবেচনায় থাকার কথা না যে কোন দল আছে আর কোন দল নেই, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই যে তিনি কোনো দলীয় পক্ষের খুব আশাব্যঞ্জক না হলে পরে সে ব্যবসা করতে পারেনি। বিগত সময় আমাদের রাজনীতির সংস্কৃতি এমনটি দেখেছি আমরা। এবং আপনি মনে করেন এমনকি ছোট কথা বলি, মনে করেন চেয়ারম্যানের উপজেলা পরিষদের যে চারিত্রিক যেই ইটা থাকে, যে একটা সনদপত্র, সেই সনদপত্রটাও আপনি পেতে পারার জন্য আপনাকে একটি দলীয় লোক হতে হবে। এই যে চর্চাটা, এই চর্চাটা মানুষের মধ্যে অনেক ক্ষোভ তৈরি করেছে। এই ক্ষোভের একটা প্রত্যাশা ছিল যে এই সরকার, যেহেতু এটি একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে চলিত হয়েছিল, এই সরকারের কাছে কিন্তু অনেক আশা ছিল। শব্দটা আমি পাস্ট টেন্স বলেছি, ছিল, আমি কিন্তু বলছি না, আশা এখনো আছে। হ্যাঁ,
এই যে পাস্ট টেন্স বলছি এটা খুব দুঃখজনক যে এটাকে আমি পাস্ট টেন্স কেন বলছি। তার কারণ হচ্ছে আপনি যখন এরকম একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারটি আসে তখন কিন্তু সকল পক্ষের একটা সহানুভূতি বলেন, একটা আশা, সব কিছু ছিল। কিন্তু এই মুহূর্তে একজন নারী হিসেবে আমি তো এই সরকারের অংশীজন মনে করি না। কেন মনে করেন না? কারণ আমি দেখেছি যখন এই অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের সময় যেই পরিমাণ মেয়েরা রাস্তায় ছিল, যেই পরিমাণ মেয়েরা এই আন্দোলন করেছে, এই স্বৈরশাসক বিগত স্বৈরশাসকের বিরুদ্ধে আপনার যে পরিমাণ তারা আওয়াজ তুলেছে, যার কারণে এই আন্দোলন সফলকাম হতো না যদি এইভাবে মেয়েরা না থাকতো। কিন্তু যখন এই সরকারটি গত 3 মাসে তার সকল কিছুতে আমি আপনাকে ধরে ধরে দেখিয়ে দিতে পারবো সেখানে নারীর পার্টিসিপেশন নেই। আপনি জাতীয় ঐক্যের যে ছবিটি বের হয়েছে সেই ছবিটির মধ্যে দেখবেন 2 জন নারী ছাড়া আর কেউ নেই। কেন নেই? আজকে বিরোধী দল বলেন, বিরোধী দল বলে তো এখন কিছু নাই, কিন্তু এই যে বিএনপিতে কি নারী প্রতিনিধি নেই? বা অন্যান্য দলে কি নারী প্রতিনিধি নেই? সেই নারী প্রতিনিধিরা কোথায়? যারা এই গণ অভ্যুত্থানে আন্দোলন করলো সেই নারী প্রতিনিধিরা কোথায়? আমি তো নিজে একজন নারী হিসেবে আমি নিজেই তো মনে করি যে আমি এই রাষ্ট্রের অংশীজনের অংশ নই। আপনি যতগুলো আন্দোলন চলাকালীন সময় কিন্তু আমরাই দেখেছি কিভাবে নারীরা নির্যাতিত হয়েছে। জি জি জি, সেটাই বলেছি। আপনার নিশ্চয় মনে আছে 17ই জুলাই যখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঘাত করা হয়, সেখানে মেয়েগুলোকে কিভাবে মারা হয়েছে এবং গণমাধ্যমে সে ছবিগুলো এসেছিল, যেটি কিনা মানুষের সেন্টিমেন্টেও আঘাত করেছিল। কিন্তু দুঃখ নিয়ে আমি আপনাকে বলছি, আপনি কমিশনগুলো নেন, যে এতগুলো কমিশন মানে তৈরি করা হয়েছে, সেই কমিশনগুলোতে আপনি দেখবেন কমিশনে একজন নারী ছাড়া, নারী বিষয়ক কমিশন ছাড়াও আর নারী বিষয়ক কমিশনে সকল নারীকে দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি। নারী কমিশনে সকল নারী থাকার কথা নয়। তাহলে সেই নারীরা কোথায়? সংবিধান কমিশনে নারী নাই, জনপ্রশাসন কমিশনে নারী নাই, নির্বাচন কমিশনে কোনো নারী নেই। কেন নাই? কেন তাদের কোনো একজন, এই একটি নারীর কথাই আমি বলেছি একটু আগে, একজন মাত্র নারী আছে। এবং জাতীয় ঐক্যের যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাদের সাথেই হচ্ছে, সেখানে কেবলমাত্র 2 জন নারী। আপনি আমাকে বলেন তো 51% নারীর দেশে মাত্র 2 জন নারীর প্রতিনিধি নিয়ে আপনি জাতীয় ঐক্য করবেন? আমি দুঃখিত, নারীর প্রতিনিধিত্ব নেই। আমি নারী হিসেবে বলছি। দ্বিতীয় কথা, শ্রমিকের কথা চিন্তা করে দেখেন, অন্য মানুষের কথা চিন্তা করি। এই নির্বাচনে তো অনেক সাধারণ মানুষ তাদের জীবন দিয়েছে। তাহলে এই সাধারণ মানুষের কথা আমি বাদই দিলাম। অংশীজনের কথা বলছেন, এখানে যেই প্রক্রিয়াতে বারবার আমি আপনাকে বলেছি যে আপনার একটি ঘোষণাপত্র আসছে, আপনি নিশ্চয়ই সেটিও আমরা আলোচনা হয়তো বা নিয়ে আসবো পরবর্তীতে। কিন্তু আমার একটা কথা আছে, কই এই আন্দোলনের সময় তো আমাদেরকে যারা অংশগ্রহণ করেছে, যারা এই আন্দোলনে করেছে, আমার সন্তান আহত হয়েছে, আমি সেই সেন্টিমেন্ট থেকে রিঅ্যাক্ট করেছি, গুম হয়েছে, হত্যা হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে রিঅ্যাক্ট করেছি। আমি তো কখনো বলিনি আমি মুক্তিযোদ্ধার সাথে, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাথে কোনো ধরনের সংশোধন, সংযোজন, বিয়োজন করব বলে এই আন্দোলন করেছি। আপনি কোনোভাবে 71কে রিপ্লেস করা, 71কে প্রশ্নবিদ্ধ করার এই আন্দোলনে তো গণসংযোগ হতে পারে না। তাহলে এটি কোন পক্ষের স্বার্থ সার্ভ করছে সে প্রশ্ন আমাদের রাখতে হবে। এবং এই পক্ষের জন্য আসলে গণ অভ্যুত্থান হয়নি, কারণ বাংলাদেশ 71-এর সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আপনি 71-এর মুক্তিযুদ্ধ অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হয়, সেটি কোনোভাবেই করা হয় না। কাজেই মুক্তিযুদ্ধের সাথে কম্প্রোমাইজ করার কোনো আন্দোলনের অংশীজন হিসেবে বাংলাদেশের মানুষজন এখনো প্রস্তুত আছে বলে আমি মনে করি না, এবং প্রস্তুত হবার কোনো কারণ নাই, কারণ মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের সাথে মেশানো। আপনি ইলেকশনের কথা বলছেন, ছোট একটা কথা বলে শেষ করে দেব। ইলেকশন, নির্বাচন তো আসলে সত্যিকার অর্থে শেষ কবে হয়েছিল 2008-এর পরে আমরা জানি না, এটাই কিন্তু বাস্তবতা। একটি পুরো জেনারেশন আছে যে জেনারেশন আসলে ইলেকশন দেখেনি, নির্বাচন দেখেনি। সেই জেনারেশনেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি এখন সন্দিহান, আসলে আমি ওই যে সারা রাত জেগে ভোটের জন্য অপেক্ষা করা ইলেকশন, সেই ইলেকশনটি আবার দেখতে পাবো কিনা, কারণ সেটি নিয়ে প্রশ্ন আসছে। আপনার মনে সন্দেহ আসলে কি কারণে তৈরি হচ্ছে? সন্দেহের কারণ অনেকগুলো। এক, আপনি এটিকে যত বেশি মানে একটা দীর্ঘসূত্রিতার আভাস আছে। 2, আমি এটি নিয়ে খুব বিচলিত। আপনি যতক্ষণ না পর্যন্ত বিগত সরকারের যে দল ছিল, আমি রিপিট করছি, সরকারের একটি দল ছিল, তার নাম আওয়ামী লীগ, তাই না? সেই দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখন উপনীত হতে পারিনি, কারণ একটি দল আর একটি সরকার, এই দুটোকে আমাদের পৃথক করা শিখতে হবে। এই দলের বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আপনি বিগত সরকারের এত 2000 মানুষের যে মৃত্যু, রক্তস্নাত যেই
এই সেটির কোনো বিচার ব্যবস্থা শুরু করেননি। এই দলটি ইলেকশন করবে কি করবে না সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এই সিদ্ধান্ত গৃহীত না হওয়া পর্যন্ত এই ইলেকশন কবে হবে সেটি আসলেই সন্দিহানের একটা গুরুত্বপূর্ণ। নিশ্চয় আপনি অবগত আছেন বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু ভারতকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হলো ভারত ফিরিয়ে দেবে কিনা সেই আলোচনায় ফিরতে চায় একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, যে আলোচনায় আমরা ছিলাম যে বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানি নোট ভার্বাল দেওয়া হয়েছে ভারতকে, শেখ হাসিনাকে ফেরত আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো, কিন্তু ভারত কি ফিরিয়ে দেবে কিনা সেটাই প্রশ্ন। আচ্ছা দেখুন, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। যে প্রসঙ্গ নিয়ে আমি একটি কথা বলেছি, আমি মনে করি যে আওয়ামী লীগেরও ভাবার বিষয়, তারও ভাবনা চিন্তা করার বিষয় যে আসলে তার দলীয় প্রধান হিসাবে সে কাকে দেখতে চায়, যদি সে বাংলাদেশে রাজনীতি করতে চান। এটা তো একটি স্বাভাবিক প্রক্রিয়া। দলীয় প্রধান, দলপ্রধান আপনার নিয়মতান্ত্রিকভাবে সময়ের পরে কিন্তু পরিবর্তন হবে। বাংলাদেশের সংকটটা কোথায়? বাংলাদেশে গণতান্ত্রিক চর্চাগুলো বাংলাদেশের রাজনৈতিক দলেই হয় না। যখন আপনার রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা হয় না, তখন আপনি একটা দেশের মধ্যে গণতান্ত্রিক চর্চা করবেন, এটা তো খুবই মানে খুব কঠিন একটা ব্যাপার ভাবনার জন্য। আর দ্বিতীয় একটা বিষয় যেটি আপনি বলেছেন ভারত দিবে কিনা, আমার মনে হয় আপনি যদি আমাকে এই প্রশ্নটি, আমার ব্যক্তিগত মতামত, ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত দিবেন না, কোনোভাবেই দিবেন না। কারণ ভারতের সলো পারপাস, আপনাকে একটা কথা বলি, ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক, অর্থাৎ আমি বলছি যে আপনি সেটি কংগ্রেস দলের বলেন অথবা বিজেপি বলেন, যেটাই বলেন না কেন, তার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক সেই পরিবারটির সাথে আছে। এবং সেই জায়গাটা থেকে আমি একদম কনফিডেন্ট এনাফ যে ভারত আসলে কখনোই শেখ হাসিনাকে ফেরত দিবেন না। এবং আমি আসলে এখন শেখ হাসিনার ফেরত নিয়ে আসা অথবা তার থেকে যাতে বদারও না, এটি আমি এখন মনে করি। এখানে যদি আমরা এখন আমাদের টাইম ইনভেস্ট করি, সেটি হচ্ছে আমাদের শ্রমের অপচয়। তার থেকে যদি আমরা মনোযোগ দেই যে এই প্রক্রিয়াতে আমার বিচারিক প্রক্রিয়াটা যদি আমি শুরু করি, সেটি একই সাথে আমাদের এত মানুষের প্রাণ বলেন, গুম বলেন। আমার একটা কথা বলেই, আমি বাংলাদেশে 3টা বিচার চাই। আমি বারবার বলেছি আপনি বাংলাদেশে স্রেফ 3টা বিচার করেন। এই যে এত সংস্কার করা হচ্ছে, আমি সংস্কারের থেকে বলি 3টা বিচার বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ। আপনি বাংলাদেশের বিডিআর হত্যার বিচার করেন, এটি খুব গুরুত্বপূর্ণ বিচার ছিল। আপনি বাংলাদেশের এই বিডিআর হত্যার পরে আপনি বাংলাদেশের এই যে শাহবাগ এবং শাপলা চত্বর, এখানে যে দ্বন্দ্ব হয়েছে, আমরা কিন্তু জানি না সেদিন সে রাতে শাপলা চত্বরে কি হয়েছে। উই ডোন্ট নো, আমরা জানি না। মিডিয়া ব্ল্যাকআউট, আমাদের কাছে কোনো তথ্য নেই। আমি সেটার বিচার চাই। এবং তৃতীয়, আমার জুলাইয়ে যে 2000 মানুষ মারা গেছে, আপনি এই 3টা বিচার করেন, আর কিচ্ছু লাগবে না। এই 3টা বিচার ব্যবস্থা যদি এই সরকার করে যেতে পারতো, তাহলে আসলে সংস্কার এগুলো অনেক, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়াটা আপনার এটি নিয়ে আলাপ করার কোনো প্রয়োজনীয়তাই আসতো না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এটা করলেই আমাদের সমস্যার সমাধানটা অনেকখানি এগিয়ে যায়। ধন্যবাদ জানাচ্ছি। ইলিয়াস খান, যদি ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয়, আমাদের করণীয় কি থাকবে? আমরা কি আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হতে পারবো? নিশ্চয়ই পারা যাবে। মোর কাজ হচ্ছে যে প্রফেসর স্নেকদা যেটা বলেছেন, বিচার করতে হবে যে 2000 ছাত্র জনতা নিহত হয়েছেন এবং প্রায় 30,000 প্রত্যেকটা আসামি কিন্তু 1 নম্বর আসামি শেখ হাসিনা হওয়া উচিত। তার দুর্বিনীত শাসনকে টিকিয়ে রাখার জন্য, তার বিনা ভোটের শাসনকে টিকিয়ে রাখার জন্য এসব সে করেছে। এবং আল্লাহ রক্ষা করেছেন যে তিনি তো চেয়েছিলেন আরও মানুষ মরুক, এবং তিনি সেটি কিন্তু তার 3 বাহিনীকে নির্দেশও দিয়েছিলেন যে প্রয়োজন তোমরা বম্বিং করো, আর্মিকে বলেছে তোমরা মানুষ হত্যা করো, কিন্তু আমার ক্ষমতায় টিকে থাকতে হবে। কিন্তু তারা রাজি হয় না। এই জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুতরাং এই বিচারটা মাস্ট হতে হবে, এটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমি জানেন আমরা স্বৈরাচার 90-এর সাথে আন্দোলন আমরা করেছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছিল এই আন্দোলন। কিন্তু এবার আন্দোলনটা দেখুন, সন্তান গিয়েছে, বাবা মা গিয়েছে, ইভেন নানা নানি দাদা দাদি তারাও কিন্তু অংশগ্রহণ করেছে। এরকম আন্দোলন আমি জানি না 71 সালে আমরা দেখিনি, এরকম আন্দোলন বাংলাদেশে কোনোদিন হয়নি। এবং একদম আপনি দেখুন যে এই আমরা 2-1টি আবু সাইদ বলি বা মুগ্ধ বলি বা ওয়াসিম বলি, কিন্তু এই যে 2000 কত নির্মম, এখনও কিন্তু অনেক ভিডিও আমরা দেখছি, আগে কিন্তু এগুলো আসেনি। সুতরাং শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল প্রত্যেকের বিচার হতে হবে এবং দৃষ্টান্তমূলক। শেখ হাসিনা আসুক বা না আসুক কিছু আসে যায় না। বাংলাদেশের মানুষ, আমার খুব খারাপ লাগে যে একটু আগে তিনি বলেছেন যে ভারত আমাদের একটু বৃহত্তর প্রতিবেশী।
কিন্তু তারা একটি ব্যক্তি একটি দলের জন্য কেন এত করছেন? তাদের তো বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখা উচিত, কিন্তু তারা সব সময়, এবং এখানে কিন্তু বিজেপি এবং কংগ্রেস একদম এক, যে তারা আওয়ামী লীগের সাথেই সম্পর্ক আছে, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেনি। কিন্তু এই যে দেখুন এখন ভিসা দিচ্ছে না, অনেক মানুষ যেতেন ইন্ডিয়ার চিকিৎসা করতে, কিন্তু তারা এখন ভিসা দিচ্ছে না। এটা তো হওয়া উচিত না। এবং দুর্ভাগ্যজনক এত বড় একটি গণতান্ত্রিক দেশ, কোনো প্রতিবেশীর সঙ্গে তাদের সম্পর্ক ভালো নেই। হয় চায়নার সাথে 14টা প্রতিবেশী আছে এবং প্রত্যেকটা প্রতিবেশীর সাথে তাদের ভালো সম্পর্ক আছে, কিন্তু ইন্ডিয়ার একটি প্রতিবেশী, আপনি দেখুন পাকিস্তান চিরবৈরী রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে চীনের সাথে তাদের সম্পর্ক ভালো না। নেপালের প্রধানমন্ত্রী আগে নির্বাচিত হয়ে চায়নায় যান, কিন্তু তারা সবসময় যেতেন ভারতে। এটা তো হচ্ছে না। এই যে 4.5 লাখ মালদ্বীপে, সেখানে কিন্তু চীনপন্থীরা জিতছে। তো ভারতের এটা উপলব্ধি করার সময় আসছে। তো আপনি যে প্রশ্ন করেন সেটাতে আমি বলতে চাই, শেখ হাসিনা আসুক বা না আসুক কিচ্ছু আসে যায় না গণতন্ত্রে, বাট তার বিচারটি করতে হবে। এবং বাংলাদেশের বিচার কিন্তু আমরা জানি যে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সুতরাং শেখ হাসিনার বিচার যত দ্রুত সম্ভব, আমরা তো অনেকদিন পেরিয়ে গেছে, অলরেডি 4.5 মাস, যত দ্রুত সম্ভব বিচার শুরু করা উচিত। যেমনটি ডক্টর স্নিগ্ধা রিজওয়ানও প্রশ্ন তুলেছে যে রাজনৈতিক দলগুলো আসলে নিজেদের ভেতর কতটা গণতন্ত্রের চর্চা করে, এমনটি আমরা কিন্তু দেখেছি ঐক্য কোন পথে শীর্ষক সম্মেলনে বিশিষ্টজনরাও প্রশ্ন রেখেছে যে ব্যক্তি দল কিংবা প্রতিষ্ঠানে গণতন্ত্রের অনুশীলন না হলে সংস্কার কাগজেই থেকে যাবে বলে মত প্রকাশ করেছে তারা। আসলে মেন্টাল মেকআপটা চেঞ্জ করা সবচেয়ে, মানুষের মনটা সংস্কার করা সবচেয়ে জরুরি। এই যে আজকে বলেছে একজন যে কি যেন সংবিধান টার্মটা ইউজ করেছে, খুব একটি কঠিন টার্ম ইউজ করেছে। এটা তো গণতান্ত্রিক অ্যাটিটিউড না, তাই না? যে আমি এক ফ্যাসিজমকে দমন করে বা ফ্যাসিজমকে বিদায় করে আমি নিজে বিরোধী ছাত্র আন্দোলন যেমনটি বলছে যে মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে 31 ডিসেম্বর। দেখা যাক, সময় বলবে কবর হয়ে। এগুলো তো কি বলা যায়, আমি জানি না কি বলবেন উনি হয়তো বলতে পারবেন। এগুলো কিন্তু গণতান্ত্রিক অ্যাটিটিউড না বলে আমি, কারণ ওই সংবিধানে কিন্তু অনেকে আস্থাও আছে। আপনার মত আমি সমর্থন না করতে পারি, আপনার মত প্রতিষ্ঠা করার জন্য আমি প্রয়োজন জীবন দেবো, আমরা কিন্তু এটি বলে থাকি, তাই না? বলতে বলেছেন যেটা। সুতরাং আমি যদি আপনাকে আমার নিজের অস্তিত্বের জন্য আপনাকে মেরে ফেলতে চাই, এটা তো গণতান্ত্রিক অ্যাটিটিউড না। সুতরাং সময় এগুলো বলে দেবে। 2-3 দিন বাকি আছে। আমাদের ছাত্রদের বিরাট অবদান আছে এই আন্দোলনে নিঃসন্দেহে, এবং যিনি বলেছেন তারও অবদান আছে। বাট সবাই মিলে দেশটাকে ভালো রাখতে হবে। আমরা কিন্তু ভালো চাই, একটি গণতান্ত্রিক পরিবেশ চাই, একটি মানবিক পরিবেশে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা। বাট মূল চেতনা যারা আওয়ামী লীগ কিন্তু সেটা বাস্তবায়ন করতে দেয়নি। যেমন আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে তারা গণতন্ত্র হত্যা করেছে, দুর্ভিক্ষ উপহার দিয়েছে, এবং দেশব্যাপী একটি নৈরাজ্য শুরু হয়েছিল। সেটির অবসান হয়েছে, 90 আন্দোলন হয়েছে। আমাদের অনেক আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়নি, বাট এবার কিন্তু আমাদের অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক আশা আছে। আমরা বারবার হতাশ হতে চাই না। এখন একটি মানবিক সহনশীল বাংলাদেশে আমরা চাই, মানুষ কথা বলতে পারে। কিন্তু জনাব ইলিয়াস খান, আমরা যেমনটি দেখছি যে মুক্তিযুদ্ধের সাথে 24-এর আন্দোলন অনেকে পাশাপাশি দাঁড় করিয়ে দিতে চাইছে। এই যে মুখোমুখি অবস্থানে আমরা যদি দেখি, কোনো কিছুই কি আসলে মুক্তিযুদ্ধকে ছাপিয়ে যেতে পারে? কোনো কিছু না, কোনো কিছু না। এরুল মতলবী কথা এগুলি। হ্যাঁ, আমরা একটি এই যে স্বাধীন দেশ পেয়েছি, এটা তো মুক্তিযুদ্ধ। আজকে যে আমি কথা বলছি, উনি কথা বলছেন, এটা দেশ স্বাধীন হয়েছিল বলে। সুতরাং আমি এই আন্দোলন ছোট করতে চাই না, বাট মুক্তিযুদ্ধের সাথে কিন্তু কোনো কিছুই তুলনা হবে না। মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছু তুলনা হবে। আজকে যে এই টেলিভিশন হয়েছে, দেশটি স্বাধীন হয়েছিল বলে। আজকে যে আমি এখানে এসেছি, আমি জাতীয় প্রেস ক্লাব সেক্রেটারি হয়েছে, দেশ স্বাধীন হয়েছিল বলে। উনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ান, দেশ স্বাধীন হয়েছিল বলে। সুতরাং মুক্তিযুদ্ধকে ন্যূনতম কটাক্ষ বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এটি কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। দিন শেষে এই মুষ্টিমেয় কিছু লোক কিন্তু মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, এখনো করতে পারে, এবং আকার ইঙ্গিতে তারা মনে হয় যেন মুক্তিযুদ্ধের উপর তাদের একটা কি বলা যায়, একটা রাগ আছে, কেন আমি জানি না। এটি খুব দুর্ভাগ্যজনক। এই তরুণ প্রজন্ম কেউ যদি মুক্তিযুদ্ধ বিরোধী হয়, এটি কিন্তু ভাবাই যায় না। সুতরাং আমি আশা করি আপনি যেটা বলেছেন, মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছু তুলনা নেই। বাংলাদেশে যেমন আমাদের মুক্তিযুদ্ধের তালিকা হয়েছে, সেটি দরকার নেই। কিন্তু বাংলাদেশের কতিপয় রাজাকার ছাড়া সব মানুষ কিন্তু কোনো না কোনো ফরম্যাটে মুক্তিযোদ্ধা। তো এখনো বাংলাদেশের সব মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে। এখন যদি কেউ মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, এটা আস্থা করে নিতে হবে। আগে যেমন হয়েছে এখনো হবে, এটাই বাস্তব। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা। আপনিও নিশ্চয় অবগত আছেন, যেমনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বলছে যে 31 ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে। সেই জায়গা থেকে একটু জানতেই চাই, সংবিধানের কবর রচনা কোনো পক্ষ দ্বারা সম্ভব কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি মুজিববাদী কোনো সংবিধান নামে জানি না কিছু। আসলে আমার লেখাপড়াতে কোথাও আমি মুজিববাদী সংবিধান বলে কোনো শব্দ হতে পারে এটা আমি ঠিক জানি না। আমি জানি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একটি সংবিধান আছে, সেকুলার
অথবা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি সংবিধান আছে, আমি সেটাই জানি। এই সংবিধানকে যখন কোনো নামকরণ হয়, ট্যাগিং দেওয়া হয়, দ্যাট ইজ ভেরি প্রবলেমেটিক। আপনি এটাকে ট্যাগ দিচ্ছেন কিনা? আপনার টেলিভিশনের নাম দেশ, বাংলাদেশ না? এই ভাষাটার জন্য 1952 আমরা ভাষার জন্য আন্দোলন করেছিলাম। হ্যাঁ, যখন বলেছিল তখন আমরা রাষ্ট্রভাষা বাংলা চাইয়ের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা 69-এর আন্দোলন হয়েছে একবার, তারপর 71-এ আমাদের পরিণতি। এই বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের মানুষের পরিচয়ের সাথে যুক্ত। বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া বা পাকিস্তানের মতো, আপনি খেয়াল করে দেখবেন 47-এ যখন ইন্ডিয়া এবং পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়, সেই রাষ্ট্রটি আপনার একটি ধর্মের ভিত্তিতে গঠিত রাষ্ট্র হয়েছে। কিন্তু বাংলাদেশের জন্ম কিন্তু সব সময় ন্যায়, সাম্যতা, একটি অসাম্প্রদায়িক চেতনা থেকে হয়েছে। সেই বাংলাদেশের এই সাম্যতা, বাংলাদেশের এই ন্যায্যতা এবং ন্যায়ের বিরুদ্ধে আপনার চেতনা যদি তৈরি করা হয়, তাহলে সেই চেতনা হচ্ছে সবচেয়ে বড় সমস্যাজনক। আমি কোনোভাবে মনে করি না যে এই সংবিধানের নামকরণ, এ ধরনের নামকরণ হওয়া উচিত, নাম্বার 1। দ্বিতীয় কথা আমি যেটা স্পষ্ট করে বলতে চাই, আমাদের দেশের সংবিধানে পরিবর্তন হবে কি হবে না, সংবিধান পরিবর্তন একটি বিশাল প্রক্রিয়ার ব্যাপার। সংবিধান পরিবর্তন কারো মুখের কথা, কোনো দলের মুখের কথাতে সংবিধান পরিবর্তন হয় না। প্রোক্লেমেশন দিতে হবে আপনাকে সংসদ থাকতে হবে, তারপরে সেটি পরিবর্তনের প্রশ্ন আসতে পারে। আপনি কোনো পুরো সংবিধান, এবং আমি এক্ষেত্রে আরো বলতে চাই, কতিপয় ব্যক্তিকে এই দায় নিতে হবে কাদের উস্কানিতে এই ধরনের বক্তব্য। আমি এই তরুণদের মনে হচ্ছে যে এই যে ধরনের বক্তব্য আমরা সাম্প্রতিক সময়ে দেখছি, এর পেছনে কোনো উস্কানিদাতা রয়েছে? আমি অবশ্যই সেই আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই শিরোনামে। আবারও ফিরছি আলোচকদের কাছে। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, যে আলোচনায় আমরা ছিলাম, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনি বলছিলেন এসব কিছুর পেছনে কোনো ইন্ধন রয়েছে। কার ইন্ধন? দেখুন, কার কোনো একক ব্যক্তিকে আমি মনে করি না। এখানে বিভিন্ন পক্ষের বিভিন্ন রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, বিভিন্ন পক্ষে, দেশের ভেতরে এবং দেশের বাইরে অবস্থানরত অনেক লোকের এখানে এক ধরনের ইন্ধন থাকতে পারে। কোনো ইউটিউবারদেরও ইন্ধন থাকতে পারে। আমি সেটিও একবারে মানে অপ্রয়োজনীয় আলাপ বলে মনে করছি না। তার মানে কি, দেখুন, আপনি একটা খেয়াল করে দেখবেন যে এখানে একটা তরুণ প্রজন্মকে টার্গেট গ্রুপ অফ পিপুল করা হয়েছে। এবং এই টার্গেট গ্রুপ অফ পিপুল যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের ব্যাপারটা কি হয়, তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু অনেক সম্ভাবনাময়। এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে আন্দোলনটা হয়েছে, এটা তরুণরা ছাড়া সম্ভব হতো না। বাংলাদেশ যতবার বিপদে পড়েছে ততবার কিন্তু ছাত্ররাই আর তরুণরাই, শিক্ষার্থীরাই কিন্তু বাংলাদেশকে উদ্ধার করেছে। এটি একদম অলিখিত সত্য কথা। কিন্তু এখানে কিছু পকেট আছে, ঘরের ভেতরেও কিন্তু অনেকগুলো ঘর থাকে। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, বাংলাদেশের সমাজ ব্যবস্থাতে এরকম কতগুলো ঘর করা হয়েছে, যে ঘরগুলোর মধ্যে কিছু না কিছু পক্ষ আছে যারা দেখবেন কিছু একটা হলেই তাদেরকে মুখিয়ে দেওয়া হয়। আপনার নিশ্চয়ই মনে আছে, দুদিন আগে আমাদের তবলিগ জামাতের মধ্যে মারামারি করে মানুষ মারা গেল। চিন্তা করেন, ওটা একটা প্রার্থনার জায়গা। এটি মানে অদ্ভুত ব্যাপার, যেখানে আপনি প্রার্থনা করবেন সেখানে আপনি দুই পক্ষ মারামারি। আপনার কি মনে হয় না এখানে কোনো ইন্ধনদাতা আছে, বাইকে আছে? আবার দেখেন, ইস্কন নিয়ে আমাদের একটা ফেজ গেল, সেখানেও কত বর্বরচিত একটা হামলা হয়ে গেল, সেখানে কি কোনো ইন্ধন নেই? পাহাড় আপনি খেয়াল করে দেখেন, পরপর কিন্তু পাহাড় পুড়ে ছাই হয়ে গেল, সেখানে কি ইন্ধনদাতা নেই? কাজে আমি স্পষ্টত মনে করি যে এখানে কোনো না কোনো পক্ষের ইন্ধনদাতা তো অবশ্যই আছে। এবং আপনি আরো দুঃখ নিয়ে একটা কথা বলি, যেই 2000 শিক্ষার্থী মারা গেছেন, তাদেরকে যে সকল পুলিশের কর্মকর্তাদের নির্দেশে মারা গেছেন, তারা এখনো বহাল তবিয়তে আপনার কাজ পরিচালনা করছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে যাদের যুক্ততা আছে, সেই লোকগুলোকে দিয়ে আমরা কি এখন পর্যন্ত কাজ করাতে পারবো কিনা? এক।
আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে এই পুরো কাজটা যে দেশটা যে পরিচালনা হচ্ছে, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি অ্যাক্টিভ হয়েছে? এ দেশের এতগুলো ঘটনা ঘটে, গোয়েন্দা বাহিনীর উপরে কি আমাদের আস্থা আছে? আপনার বাংলাদেশে কিন্তু একটা দুইটা গোয়েন্দা বাহিনী না, অনেকগুলো গোয়েন্দার লোক আছে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আছে, ডিবি আছে, র্যাব আছে, নানা কিছু আছে। তারা সকলেই কি হঠাৎ করে নির্বাক হয়ে গেছে? এই ঘটনাগুলো ঘটার পেছনে কি তাদেরকে কোনো জবাবদিহিতা দেওয়া হচ্ছে? কে করছে এগুলো? সচেতনভাবেই কোনো না কোনো মহল এটিকে তৈরি করছে এবং সৃষ্টি করছে, এবং সেটিকে যদি আপনি বের না করতে পারেন, জুজুর বিড়ালটা যদি আমরা না ধরতে পারি, এটি একটু কয়েকদিন পর পর হতেই থাকবে। এটা হচ্ছে মানে অভ্যন্তরে। আর দেশের বাইরেও আমি মনে করি বিশাল কোনো একটা রাজনৈতিক মনোযোগ বাংলাদেশের দিকে আছে, সেটি বিষয়ে আমাদের সচেতন হওয়া। ইলিয়াস খান, জনপ্রশাসন নিয়ে আমরা দেখছি হাজার হাজার অভিযোগ, কিন্তু জনপ্রশাসনের সংস্কার আদৌ সম্ভব কিনা, জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা সংস্কার চায় কি? জনপ্রশাসনের রিপোর্ট তো ফাঁস হয়ে গেছে, একটু ফাঁস হওয়ার পরে আপনি দেখেন যে প্রশাসন ক্যাডারের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু খুব রিয়াক্ট করেছে। আসলে এদেশে সংস্কার করা খুব কঠিন। আসলে সামান্য একটু বিষয় ফাঁস হয়েছে, প্রচুর সমস্যার সৃষ্টি হয়েছে, অলরেডি সচিবালয় অচল অবস্থা সৃষ্টি হয়েছে, তারা সভা করতেছে, সমাবেশ করতেছে। এটির মূল কিন্তু আমার মনে আছে যে, না মঞ্চটার নাম ভুলে গেছি, আওয়ামী লীগের 96-এ গণজাগরণ মঞ্চ, বোধহয় না গণজাগরণ মঞ্চ না ওই যে প্রেস ক্লাবের সামনে মনে আছে যে আওয়ামী লীগ যে 96-এ ক্ষমতায় আসলো, এর আগে করেছিল এই যে মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তারা এসে যোগ দিয়েছিলেন, মনে আছে? অনেক কর্মকর্তা এসে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের একটি মঞ্চে। সেটির কারণে কিন্তু জনপ্রশাসন এরপর থেকে কিন্তু জনপ্রশাসন নানা ধরনের সংকট সৃষ্টি হয়েছে। এখন দেখবেন যে যারা জনপ্রশাসনে আছেন তারা তারা নিজেদের বিএনপি বা জামাত প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। আবার আওয়ামী লীগের আমলে দেখবেন যে এই যে আমরা তো দীর্ঘদিন দেখেছি যে এই যে কি বলে যে আওয়ামী লীগের থেকে অনুগ্রহ পাওয়ার জন্য তারা নানা কিছু করেছে, সবাই প্রমাণ করতে চেয়েছে আওয়ামী লীগ। এগুলো আসলে আমাদের জনপ্রশাসন থেকে শুরু করে সব পেশাজীবীরা এমন একটি প্রতিযোগিতা শুরু হয়েছে, যে দল যখন ক্ষমতায় থাকবে সেই দলের পক্ষে সর্বোচ্চ থাকার চেষ্টা করে। এটি কারণ এগুলো কি বলে যে এগুলো যে গঠন হয়েছে ঠিকভাবে হয় ওই দলীয় মানসিকতা। এবার আমরা দেখেছি যে এই যে জনপ্রশাসন যে ক্যাডার যারা আছেন তারা এই গত আমলে 15.5 বছর কিন্তু একদম পরীক্ষা নিরীক্ষা করে এই দাদা আওয়ামী লীগ করেছে কিনা, দাদার বাবা আওয়ামী লীগ করেছে কিনা, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হচ্ছে। এই জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। এবং আমরা তো জানি যে 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, এর ধরুন 10.5 লাখ আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। তো কজন বিদায় নিয়েছেন বা কজনকে ওএসডি করা হয়েছে, সবাই তো আছেন। সুতরাং এর অস্থিরতা সৃষ্টির একটা চেষ্টা সবসময় চলছে। আর আপনি যেটা একটু আগে বলেছেন বোধহয় যে আওয়ামী লীগ হঠাৎ করে যে ক্ষমতাচ্যুত হয়েছে, তারা একদম এক ধরনের কি বলে যে 4 তারিখ রাতেও কিন্তু জানতো না যে যারা আওয়ামী লীগ করেন যে আমরা বোধহয় ক্ষমতাচ্যুত হয়েছি। সুতরাং এই দগদগে ঘাটা এখনো শুকোয়নি। তারা এখন নানা ধরনের সমস্যার সৃষ্টি করে দেশকে কোনোভাবে কি বলে আনস্টেবল করে যদি কিছু করা যায় সেটি চেষ্টা করছে। শেখ হাসিনা বলেছেন টুক করে বাংলাদেশে ঢুকে পড়বেন, যদিও সেই স্বপ্ন তার কোনোদিন পূরণ হবে বলে আমি বিশ্বাস করি না। কারণ পৃথিবীর যত স্বৈরাচার পতনের পরে ক্ষমতায় খুব বেশি ফিরে আসতে পারেনি। কিন্তু সেখানে আমার প্রশ্ন যে ফ্যাসিবাদের দোসররা যদি আসলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিংবা জায়গায় ঘাপটি মেরে থাকে, তাহলে রাষ্ট্র কি কখনো স্থিতিশীল হবে? ঘাপটি মেরে না, তারা অনেকে অলরেডি সরব আছে। যেমন আওয়ামী লীগের অন্যতম দোসর ছিল জাতীয় পার্টি। তারা আমি খুব বিস্মিত হয়েছিলাম যে 8 তারিখ যেদিন শপথ নিল দেখে যে তারা বঙ্গভবনে, আমি খুব বিস্মিত হয়েছি যে এরা কিভাবে আসলো, যদি ইদানিং এর কোথাও কোনো দাওয়াত পাচ্ছে না। কিন্তু তারা নানাভাবে প্রমাণ করতে চায় যে আমরা আওয়ামী লীগের দোসর ছিলাম না। এই যে রাশেদ খান মেনন, তারপর হাসানুল হক, ছোট ছোট দলগুলো কিন্তু খুব চেষ্টা করেছে। তো এদের বিচার হওয়া দরকার। এবং আপনি যেটা বলেছেন যে ঘাপটি মেরে আছে, এগুলো চিহ্নিত করে এদের যদি বিদায় না করে তাহলে কিন্তু প্রশাসন বলেন যে কোনো প্রতিষ্ঠানে আর শান্তি ফিরে আসবে না। সুতরাং এই সরকারের দায়িত্ব, এবং এক্ষেত্রেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা খুব বেশি পারছে বলে আমি কিন্তু মনে করছি। যেমন পুলিশের 196 জন বোধহয় জয়েন করেনি, আমি জানি ফিগার 2 এদিক ওদিক হতে পারে, জয়েন করেন। তাদেরকে তো অ্যারেস্ট করা হচ্ছে না। তারা কোথায় আছে, কিভাবে আছে? আরেকটি কথা আমি বলে যাই, যদিও একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আমরা শুনেছি 626 জন আশ্রয় নিয়েছিলেন ক্যান্টনমেন্টে, ইনক্লুডিং 5 জন বিচারপতি সহ। আইএসপি বলা হয়েছে তারা নিরাপত্তা ঝুঁকি যখন কেটে গেছে তারা বেরিয়ে গেছে। এটি আমার একটু সন্দেহ মনে হচ্ছে। কারণ এই মানুষগুলো কিভাবে পালিয়ে গেল, কিভাবে ক্যান্টনমেন্টে বেরিয়ে গেল, এই প্রশ্ন কিন্তু আমার আছে। সুতরাং
বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে, যেমন এই যে পলক এবং হাসান মাহমুদ সাহেব, তারা দুজন একসঙ্গে অ্যারেস্ট হয়েছিলেন, নিশ্চয়ই আমরা জানি যে পলক কিন্তু এখন জেলে আছেন, কিন্তু হাসান মাহমুদ সাহেব বেলজিয়াম না জার্মানি গিয়ে বক্তৃতা করতেছেন। এই জিনিসটাকে ধরে এগুলো আইডেন্টিফাই করা উচিত, কারা এগুলো করছে, এদেরকেও বিচার। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু আরো একটা ইনফরমেশন আমাদের দিয়েছেন যে গণঅভ্যুত্থানের পর 3 মাস দেশে অবস্থান করেছে ওবায়দুল কাদের, তারপরে সে আসলে সেফ এক্সিট কিভাবে পেল? 3 মাস 5 দিন, তিনি 3 মাস 5 দিন দেশে ছিলেন। হ্যাঁ, এটা তো আমাদের প্রশ্ন, কিভাবে থাকলেন, কার আশ্রয়ে, কোথায়? এবং বাংলাদেশে এত কি বলে যে এই দেশটা তো খুব ঘনবসতিপূর্ণ দেশ, কে কোথায় আছে এদিকে বের করা খুব কঠিন না। উনি যেটি একটু আগে বলেছেন, নানা ধরনের গোয়েন্দা সংস্থা আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, সিআইডি আছে, অনেকে আছেন, এটা বের করা খুব কঠিন ছিল না। ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস খান। ডক্টর সিনথিয়া রিজওয়ানা, এখনো কারা আসলে ফ্যাসিবাদের পক্ষ হয়ে কাজ করছে? ফ্যাসিবাদের পক্ষ হয়ে কাজ করছে না, যে কোনোভাবে যখন ক্ষমতায় আপনি চক্ষু বন্ধ করে থাকেন এবং ক্ষমতাকে যখন আপনি খুব নেকেড ভাবে প্র্যাকটিস করেন, তখন আপনি নিজেই ফ্যাসিস্টে পরিণত হন। এটি হচ্ছে ফ্যাসিবাদের মূল কথা। কাজে আমি এই যে আলাপটা আছে না, যে ফ্যাসিবাদ বললে অনেক সময় মনে হয় কি যে শুধুমাত্র তারাই যেন ফ্যাসিস্ট ছিল, ব্যাপারটা এরকম না। আমি বা আপনি যারা এখনো ক্ষমতা আছে, আপনি সেও কিন্তু ফ্যাসিস্টের রূপ নিতে বেশি সময় লাগে না। ফ্যাসিবাদের দোসর এই কথাবার্তা শুনে আমাদের মনে হচ্ছে যে তারাও একইভাবে সেটাই। এই যে দেখেন আপনি ট্যাগিং এর কালচার, এটা কার ছিল? এটা কি শুধু ফ্যাসিস্টরা করেছে? আপনি খুব পপুলার একটা শব্দ শুনবেন যে এক সময় আপনার দাড়ি টুপি পরলে বলা হতো, বা না পরলেও বলা হতো, বা গভর্নমেন্টের এগেনস্টে কিছু বললে বলা হতো সে হচ্ছে শিবির বা ইত্যাদি ইত্যাদি। এখন বলে শাহবাগী। তো হোয়াট ইজ ইট? মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শাহবাগী অ্যান্ড শিবির? আপনি যখন ট্যাগিংটা দিচ্ছেন, তার মানে হচ্ছে আপনি এটা পেয়ে গেছেন যে আপনি এখন চাইলেই ট্যাগ দিতে পারেন। এই অধিকার আপনাকে কে দিল? এই এখতিয়ার আপনাকে কে দিল? চাইলেই কারো কিছু সম্পর্কে কিছু বলে দেওয়া, চাইলেই কাউকে হত্যার হুমকি দেওয়া, চাইলেই কাউকে আক্রমণ করা, চাইলেই মব সৃষ্টি করা, চাইলেই আপনাকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামানো, এগুলো কি ফ্যাসিজম নয়? এগুলো কি ফ্যাসিজমের চর্চা নয়? এগুলো তো ফ্যাসিজমের পুনঃপ্রতিষ্ঠা করা। ফ্যাসিজমকে বুঝতে হবে আপনাকে। আপনি ফ্যাসিজম উল্টে আপনি কি করছেন? ফ্যাসিজম উল্টে আপনি আরেক ফর্ম অফ ফ্যাসিজমের প্র্যাকটিস করছেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, ফ্যাসিজমের দোসর বলে মনোযোগ ওদিকে সরানোর কিছু নাই। আপনি শব্দ চেঞ্জ করেন, বক্তব্য চেঞ্জ করেন, বলেন অপরাধীদের খুঁজতে হবে, বলেন খুনিকে খুঁজতে হবে, বলেন গুম, হত্যাকারী, দুর্নীতিবাজদেরকে খুঁজতে হবে, তাদের বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসর, দেখুন একটা কথা বলি, 15 বছর একটা সরকার যখন ক্ষমতায় থাকে, সেই সরকারের নানা ধরনের বিশাল বড় সমর্থন থাকে। আপনি যখন এই কথা বলবেন, আপনি এদেরকে বাংলাদেশ থেকে ফেলে দিতে পারবেন না, আপনি এদেরকে আলাদা করতে পারবেন না। এটা হলো বাস্তবতা। একজন সমাজবিজ্ঞানী, একজন নৃবিজ্ঞানী হিসেবে আমি বলছি, এরা আমার দেশের মানুষ। তো তাহলে এই মানুষগুলোকে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু তাদেরকে ওই বোধ দিতে হবে। প্রবলেম কোথায় হয়েছে? অনুশোচনা বোধ কারো নাই। এতগুলো প্রাণের হত্যার কোনো অনুশোচনা বোধ আপনি এদের কারো মধ্যে পাবেন না। কারণ কি বলেন তো? কেন এদের মধ্যে কোনো অনুশোচনা নাই? আমাদের ফ্যাসিবাদী মানসিকতার জন্য। এক্স্যাক্টলি, আমাদের মন মানসিকতাটা হচ্ছে এরকম। কে আমাদেরকে বলেছে যে বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগ যারা করে তারাই প্রগতিশীল, আওয়ামী লীগ যারা করে তারাই সংস্কৃতি মনা, তারাই অসাম্প্রদায়িক? এই চিন্তা আপনি কোত্থেকে আনলেন? আপনি এই যে ফ্যাসিস্ট ভাবনাটা, এই ভাবনাটাতেই তো প্রবলেম। আপনি প্রথম কথা হচ্ছে যে আপনার এদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নাই। আপনি দেখবেন যে তাদের যে অনলাইন বাহিনী আছে বিগত সরকারে, এরা কত অ্যাক্টিভ, এরা প্রচার করছে যে এটাই ঠিক ছিল। তার মানে কি পরিমাণ আপনার মানসিকভাবে বিকারগ্রস্ত হলে, বিকৃত হলে কতগুলো মানুষ ভাবতে পারে যে এটাই ঠিক ছিল, এটাই সঠিক ছিল। এই চিন্তাটাকে তো আসলে আমাদের ব্যক্তি কিংবা মানসিকতার এক ধরনের সংস্কার ভীষণভাবে জরুরি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিনথিয়া রিজওয়ানা, ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস খান আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।